প্রতিটি টিভির অনুষ্ঠান সিনেমা কথা। আজ আমরা আলোচনা করব নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে। এইসব চলচ্চিত্রে আমরা মূলত তুলে ধরতে চেষ্টা করব নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারীর অবস্থান কীভাবে তুলে ধরা হয়েছে। এই ব্যাপারে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী ও পরিচালক মৌসুমী এবং আরও রয়েছেন নারী নির্মাণে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করা অভিনেতা ফেরদৌস। সেই সঙ্গে নারী নির্মাণের চলচ্চিত্র নিয়ে বা এমনিতেই চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা দুজন বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। আছেন ডক্টর ফাহমিদুল হক এবং ডক্টর কাবেরী গায়েন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, চলুন এবার দেখে আসি নারী নির্মিত চলচ্চিত্র নিয়ে একটি ডকুমেন্টারি। 1956 সালে যাত্রা শুরু হয় ঢালিউডের। দীর্ঘ 57 বছরে শতাধিক পুরুষ নির্মাতা পাওয়া গেল এ পর্যন্ত নারী নির্মাতার সংখ্যা মাত্র 12 জন। মুক্তি পেয়েছে তাদের 15টি চলচ্চিত্র। তবে 2000 সালের পর থেকে নারী নির্মাতার সংখ্যা ক্রমশই বাড়ছে। 70-এর দশক থেকে 90-এর দশক অর্থাৎ 30 বছরে নারী নির্মাতা এসেছেন মাত্র 4 জন। আর 2002 থেকে 2013 সাল পর্যন্ত 12 বছরে নারী নির্মাতা পাওয়া গেছে 8 জন। এ থেকে বোঝা যায় চলচ্চিত্র নির্মাণে নারী নির্মাতারা ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। একই সাথে সাফল্যও আসছে। 2012 সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত উত্তরের সুর চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। পুরুষের চেয়ে নারী নির্মাতা ও চলচ্চিত্র সংখ্যায় কম হলেও সাফল্য বেশি। বিষয়টি অনুধাবন করে গত বছর সরকার নারী নির্মাতাদের সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এতে উৎসাহিত হয়েছে নারী নির্মাতারা। 1970 সালে চলচ্চিত্র নির্মাণে আসেন প্রথম নারী নির্মাতা রেবেকা। তিনি নির্মাণ করেন বিন্দু থেকে বৃত্ত। চলচ্চিত্রটি দর্শক ও বোদ্ধা মহলে প্রশংসা লাভ করে। এর 15 বছর পর নির্মাণে আসেন অভিনেত্রী রোজি। তার নির্মাণে 1986 সালে মুক্তি পায় আশা নিরাশা। এই চলচ্চিত্রটিও ব্যবসা সফল হয়। 1988 সালে অভিনেত্রী সুজাতা নির্মাণ করেন অর্পণ। এক যুগ পর 1999 সালে অভিনেত্রী সুচন্দা পরিচালনা করেন সবুজ কোট কালো চশমা। এই চলচ্চিত্রটিও দর্শক গ্রহণযোগ্যতা পায়। বুইরা যদি টের পায় তোমারে আমারে মাইরা ফেলাইবো। ইস, বুইরার নাক কাটা দিমু না। 2002 সালে সুচন্দা নির্মাণ করলেন জহির রায়হানের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে চলচ্চিত্র হাজার বছর ধরে। এই চলচ্চিত্রটি দর্শক প্রশংসার পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ বেশ কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার লাভ করে। আমরা যদি অনুমতি না দেই আপনি জোর করে বিয়ে করবেন? হ্যাঁ, জোর করেই করু। আসলে সম্পত্তির লোভে আপনি জিবে পানিয়েছে হেডা কোন? 2002 সালে চলচ্চিত্র নির্মাণে এলেন নার্গিস আক্তার। তিনি নির্মাণ করেন মেঘলা আকাশ। প্রথম নির্মাণেই দক্ষতার স্বাক্ষর রেখে কয়েকটি শাখায় চলচ্চিত্রটি লাভ করে জাতীয় পুরস্কার। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে এখান থেকে নিয়ে যান, ওরা আমার শেষ করে ভালোবে। পরবর্তীতে তার নির্মিত আরও 3টি চলচ্চিত্র দর্শক গ্রহণযোগ্যতা পায়। এগুলো হলো মেঘের কোলে রোদ, 400 দিনের ঘর ও অবুঝ বউ। 2003 সালে পরিচালনায় আসেন নায়িকা মৌসুমী। তিনি নির্মাণ করেন কখনো মেঘ কখনো বৃষ্টি। চলচ্চিত্রটি সর্বমহলে প্রশংসিত হয়। 2005 সালে মৌসুমী নির্মাণ করেন মেহের নিগার। 2006 সালে অভিনেত্রী কবরী নির্মাণ করেন আয়না। চলচ্চিত্রটি প্রশংসিত হয়। কুসুম, কুসুম পাগলামি করে না। কুসুম, কুসুম আয়নার মানুষের চোখে তোমার কাছে বড় হইল। ওই বছরই টিভি অনুষ্ঠান উপস্থাপক এবং সংবাদ পাঠক সামিয়া জামানের নির্দেশনায় মুক্তি পায় রানীকুঠির বাকি ইতিহাস। দর্শক গ্রহণযোগ্যতা সহ জাতীয় পুরস্কার লাভ করে চলচ্চিত্রটি। 2014-তে মুক্তি পায় তার আকাশ কত দূরে। খাতায় নাম ছিল আনোয়ার হোসেন, কিন্তু সবাই ওরা বিশু বলেই ডাকে। কি বলছেন আপনি সব? চলচ্চিত্রটি ইতিমধ্যে আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে। 2010 সালে রুবাইয়াত হোসেন নির্মাণ করেন মেহেরজান। এটি দেশে আলোচিত ও বিদেশে পুরস্কৃত হয়। 2012 সালে মুক্তি পায় শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর। জাতীয় ও আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটি পুরস্কৃত হয়।
স্কুলে যাবার নয়। স্কুলে না গেলে খাবো কি? তোর বাপ তো খাওয়া নিয়ে বসে আছে। আইটাম খাওয়ার আগে ওট কইলাম। কইছি না আমার স্কুল যাবার নাই। কি কইলো? স্কুলে যাবার নয়, হ্যাঁ? বেশি বাড়ি গেছিস। খালি কাট কাট গেলে গম, টাকা, বিস্কুট এগুলো পাবো। ওগুলো আনলেও তো খাওয়া বাঁচবার পারিস। এরই মধ্যে চিত্রনায়িকা শাবনূরও চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং নির্মাতা হিসেবে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা, পৌষ মাসের পীড়িত এবং জৈবতী কন্যার মন, ক্যাটরিন মাসুদের কাগজের ফুল, শাহনেয়াজ কাকলির জলরং, আফসানা মিমির রান, ইসমাত আরার শান্তির মায়ানগর এবং রুবায়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন। দর্শক, প্রথমেই কথা বলবো মৌসুমীর সঙ্গে। মৌসুমী আপনি দীর্ঘদিন ধরে অভিনেত্রী হিসেবে বাংলা চলচ্চিত্রে একটা নিজস্ব স্থান করে নিয়েছেন। এবার সম্প্রতি পরিচালক হিসেবেও আপনি কাজ করতে শুরু করেছেন। পরিচালক হিসেবে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন। আসলে চলচ্চিত্র জগতে আমি দীর্ঘদিন ধরে হলেও পরিচালনা এসেছি গত কয়েক বছর ধরে। আর হচ্ছে নিজে চলচ্চিত্র কাজ করার নিয়ে আমি বলতে বহু নায়ক পরিচালকের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আর হচ্ছে নিজে পরিচালনা করেছি দুটি চলচ্চিত্র, একটি হচ্ছে দৃষ্টি আর হচ্ছে মেহেনিগের। দুটি ছিল হচ্ছে উপন্যাস থেকে নেয়া, কাজী নজরুল ইসলাম এবং রাবেয়া খাতুনের দুটি উপন্যাস থেকে করা হয়েছে। এবং দুটি উপন্যাসই আমি প্রধান নায়িকাতে অভিনয় করেছি। আর আমার মজার সাথে বলতে হচ্ছে যে সেই দুটি চলচ্চিত্রেই আমাদের এখানে উপস্থিত নায়ক ফেরদৌস, তিনি ছিলেন আমার সহশিল্পী। দর্শক, এবার চলে যাচ্ছি ফেরদৌসের কাছে। ফেরদৌস, জানতে চাইবে, আপনি তো অনেক নারী নির্মাতার চলচ্চিত্রে কাজ করেছেন, তো নারী পুরুষ নির্মাতা ভেদে কোনো পার্থক্য কি আপনি দেখতে পেয়েছেন? আসলে প্রকৃতপক্ষে আমরা নির্মাতা বলতে কি বুঝি? নির্মাতা একজন, যিনি একটা সিনেমা তৈরি করেন, সে হচ্ছে নির্মাতা। এখানে নারী বা পুরুষ এটা বড় বিবেচ্য না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি সেই 2002 সাল থেকে এক নারী নির্মাতার সাথে কাজ করছি এবং অনেক পুরুষ নির্মাতা, অনেক নারী নির্মাতার সাথে কাজ করেছি। এপার বাংলা ওপার বাংলায় কাজ করেছি। কখনো মেয়ে কখনো বৃষ্টি, তার সাথে প্রথম কাজ যখন করলাম তখন আমি তার একটা বিষয় খেয়াল করছি যে সে খুবই তার কাজের ব্যাপারে খুবই সচেতন। এবং ধরেন আপনি, তিনি নিজেও একজন বড় অ্যাক্টর, বাংলাদেশ প্রেক্ষাপটে তিনি কিন্তু অনেক বড় একজন চলচ্চিত্র নায়িকা। তারপরেও তার যে কাজ করার যে স্প্রিয়া, সে নতুন চলচ্চিত্র পরিচালক হিসেবে সে তার কাজ করার যে স্প্রিয়া, এই জায়গাটাই আমি সত্যি অবাক হয়েছি এবং আমার খুবই ভালো লাগছে। এবং সে সহশিল্পী হিসেবে এবং তার পরিচালনায় আমি একটা কাজ করতে পেরে সত্যিই আনন্দিত। এবং আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে একজন নারী নির্মাতার কাছে অধীনে আমি কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাব ডক্টর ফাহমিদুল হকের কাছে। ফাহমিদুল হকের কাছে জানতে চাইব, আপনি তো প্রথম যে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব হয়ে গেল বাংলাদেশে, সেটার আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। তো এই চলচ্চিত্র উৎসব আয়োজন করতে গিয়ে আপনার কী ধরনের অভিজ্ঞতা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত 10 মার্চ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল এবং 10 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত এই উৎসব চলে। তো বাংলাদেশে আমরা দেখেছি যে সবসময় যে বিভিন্ন ধরনের চলচ্চিত্র উৎসব হয়, যদিও এটা আরও বেশি হওয়া উচিত। তো এরপরেও আমার মনে হয় যে বিভিন্ন ধরনের চলচ্চিত্র উৎসব হয়, যেমন শিশু চলচ্চিত্র উৎসব। মশিউল হক ভাই এখানে খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। শুধু নারীদের নিয়ে কাজ করার যে ব্যাপারটা, শুধু নারীদের চলচ্চিত্র প্রদর্শনের ব্যাপারটা বাংলাদেশের জন্য এবারে প্রথম ছিল। তো এই অনুষ্ঠানে, এই আয়োজনে আমার সুযোগ হয়েছিল এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকার। আর অনেকেই কাজ করেছেন আমাদের সঙ্গে। ভারত, ইরান, আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র এখানে প্রদর্শিত হয়েছে। উৎসবের ফাঁকে ফাঁকে তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন, তারা দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, তাদের নিজের সিনেমার পিছনে তাদের চিন্তাভাবনা, তাদের চিন্তাভাবনা, মতাদর্শ, এগুলো হচ্ছে দর্শক সরাসরি জানতে পেরেছেন। ফাহমিদুল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ডক্টর ফাহমিদুল হকের কথা। এবার চলে যাচ্ছি আরেকজন চলচ্চিত্র গবেষক ডক্টর কাবেরী জ্ঞানের কাছে।
ডক্টর কাবেরী খান, আপনাকে জানতে চাইবো যে এখন অনেকেই চলচ্চিত্র নির্মাণ করছেন, অনেক নারী চলচ্চিত্রকার চলচ্চিত্র নির্মাণ করছেন, তো তাদের চলচ্চিত্র আপনাকে কোনোভাবে আশান্বিত করছে কিনা? ধন্যবাদ আপনাকে। নারী নির্মাতাদের যে চলচ্চিত্র নির্মাণ বর্তমানে, হ্যাঁ তা অবশ্যই আমাকে আশা জাগায়। তবে যেটি দেখতে গেলে নারী নির্মাতার সংখ্যা আসলে অনেক কম। 1956 থেকে 2014 সাল পর্যন্ত যদি দেখি, শত শত পুরুষ নির্মাতা এখানে এসেছেন, কিন্তু নারী নির্মাণ বা নারী নির্মাতার সংখ্যা যেমনি কম, তাদের তৈরি করা চলচ্চিত্রের সংখ্যা কম। মাত্র 12 থেকে 14 জন নারী নির্মাতা আমরা এর মধ্যে পেয়েছি। তবে বলতে গেলে প্রথাগত যে চলচ্চিত্র নির্মাণ পুরুষদের, তাদের থেকে নারী নির্মাতাদের চলচ্চিত্রের বিষয়বস্তু অবশ্যই একটু ভিন্ন। তারা বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, যেমন অ্যাসিড নিক্ষেপ, এইডস প্রতিরোধ কিংবা যৌথ প্রতিরোধ, এরকম নানা বিষয় তাদের চলচ্চিত্রের বিষয়বস্তু হিসেবে উঠে আসছে। 2006 সালে সর্বোচ্চ 210টি চলচ্চিত্র নির্মাণ হয়। বর্তমানেও নির্মাণ হচ্ছে এর আশেপাশেই, কখনো 210টি, কখনো এর থেকে বেশি অথবা কম। তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নারীর নির্মাণে আসা চলচ্চিত্র সংখ্যা কম, কিন্তু পুরস্কারের দিক থেকে যদি দেখতে যাই তাহলে দেখব যে এক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে অনেকটাই সফল। 2012 সালে শাহনাজ কাকুলির তৈরি উত্তরের সুর, সেই চলচ্চিত্রটি অনেকগুলো ক্ষেত্রে জাতীয় পুরস্কার পেয়েছে। 1000 বছর ধরে কথা বলা যায়, সুচন্দা দিঙ্গিত কিংবা আয়না, এরকম বেশ কয়েকটি চলচ্চিত্রই জাতীয় পুরস্কার পেয়েছে। সামিয়া জামানের রানীকুঠির বাকি ইতিহাসও একটি অন্যতম উদাহরণ। শুধু জাতীয় পুরস্কারের কথা বলেই আমি শেষ করব না, এখানে আন্তর্জাতিক পুরস্কারের ব্যাপারটাও আসছে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা গেছে কিছুদিন আগে সামিয়া জামানের দ্বিতীয় চলচ্চিত্র আকাশপথ ঘুরে তৈরি হয়েছে, সেটিও আন্তর্জাতিক চলচ্চিত্র একটি উৎসবে পুরস্কার পেয়ে এসেছে। তো এক্ষেত্রে দেখতে গেলে পুরুষদেরকে আমি ছোট করছি না, এখানে পুরুষ নির্মাতারা তো পুরস্কার পাচ্ছেন সবসময়, কিন্তু নারী নির্মাতারা তারা সংখ্যায় কম হলেও দেখা যাচ্ছে আনুপাতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা অনেক এগিয়ে পুরুষদের থেকে এই ব্যাপারে। তো গায়ন আপনাকে দর্শক ডক্টর গায়নের কথা বলছিলাম নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে। তো ডক্টর কাবেরী গায়নের কথা সূত্র ধরেই আরেকবার জানতে চাই আপনাদের সবার কাছে, আপনারা কীভাবে দেখছেন বিষয়টি, সেটা জানা দরকার। 1956 থেকে 2014 সাল পর্যন্ত গায়নী হিসাব দিলেন যে মাত্র 12 জন নারী নির্মাতা বাংলাদেশে আমাদের বাংলা চলচ্চিত্র বানিয়েছেন। তো এর মধ্যে শত শত পুরুষ নির্মাতা এসেছেন গেছেন, নারী নির্মাতার সংখ্যা তো কম কেন, আপনারা কি মনে করেন? 80-র দশকে যদি আপনি 80-র দশকের আগে থেকে চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন যে সেই সময়ে প্রচুর নারীর হার কম ছিল, কিন্তু বর্তমানে বেড়েছে। কিন্তু ব্যাপারটা হলো যেটা, যে আগেকার সময়ে নারীদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল। মিডিয়াতে একজন নারী মিডিয়াতে কাজ করুক, এটা আসলে স্বাভাবিকভাবে মানুষ মেনে নিত না। এরকম একটা সমাজ তাদের সামনে একটা দেয়াল তৈরি করত, এরকম একটা ব্যাপার ছিল। আর এইটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে লাস্ট আপনি যদি বলেন এক যুগ বা এক দশকের কথা বিবেচনায় আনেন, তখন আপনি দেখবেন যে আমরা বেশ কিন্তু ভালো পরিচালক পেয়েছি, নারী নির্মাতা পেয়েছি। সেখানে আমাদের মৌসুমী আছে, সেও একজন ভালো নির্মাতা, সে ভালো সিনেমা আমাদের দর্শকদের উপহার দিয়েছেন এবং দর্শক উপভোগ করছেন। ঠিক একইভাবে বলতে চাই সামিয়া জামানের কথা, সামিয়া জামান আছেন, তারপর নার্গিস আক্তার আছেন। কথা শুধু বলতে চাচ্ছি যে এখানে নারী পরিচালকের সীমাবদ্ধতার জায়গাটাতে সবচেয়ে আগে আসে হচ্ছে অর্থলগ্নির জায়গাটা, যে সরকারি অনুদান বা অন্য কোনো লগ্নি পেলেন সেটার ক্ষেত্রে হচ্ছে নারী পরিচালকের জন্য সুবিধা হয়। আর মূলত কাজ করার ব্যাপারে একজন ভালো প্রযোজক যদি না পাওয়া যায় তাহলে নারী পরিচালকের জন্য অসুবিধা হয়। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি যে কাজের অনুকূল পরিবেশের অভাব রয়েছে নারী পরিচালকের, যে একটা পুরুষ পরিচালক যখন কাজ করতে যায় সে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন শট বিভিন্নভাবে নিতে পারে, বাট একজন নারী পরিচালকের জন্য যদি সুযোগ্য একটা টিম না হয় তাহলে তার জন্য সমস্যা। গুরুত্বপূর্ণ হিসেবে বলতে চাইছি যে আমরা যারা চলচ্চিত্রে আগে অভিনয় করে এসেছি তারাই মূলত পরে গিয়ে চলচ্চিত্র পরিচালনার কাজে এসেছি, কিন্তু বাহির থেকে আমরা কোনো পরিচালক নারী পরিচালককে আমরা দেখি না যে এই কাজে এগিয়ে আসার জন্য। এর পিছনে আমি বলতে পারি যে আমরা যে অভিজ্ঞতাটা নিয়ে আসি সেটা আলোকে মূলত আমরা এই কাজটা করি। ডক্টর গায়েন, আপনি এই ব্যাপারে কি মনে করেন? মৌসুমী যেমনটা বলছিলেন সুযোগের সীমাবদ্ধতার কথা এবং একই সঙ্গে অর্থলগ্নির ব্যাপারে যে
প্রযোজকদের অনীহার কথা, আপনার দৃষ্টিভঙ্গি কেমন, আপনি কি মনে করছেন? মৌসুমী এবং ফেরদৌসের কথার সূত্র ধরে বলতে চাই যে হ্যাঁ, প্রযোজকরা অবশ্যই অর্থলগ্নি করতে চান না অনেক সময় নারীদের, তবে মৌসুমীর একটি কথার সাথে আমার কিছুটা দ্বিমত হয়েছে। তিনি বলেছেন যে অভিনেত্রীরা বেশি এগিয়ে আসছেন, কিন্তু আমি যদি দেখি যে নার্গিস আক্তার, তার চলচ্চিত্র কিন্তু প্রায় 4টি মুক্তি পেয়েছে এই পর্যন্ত যতটুকু জানা যায়। শাহনাজ কাবুলের কথা বলেছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। সামিয়া জামান তো রয়েছেন, এই 2টি চলচ্চিত্র অলরেডি তার মুক্তি পেয়েছে। আমার মনে হয় না যে অভিনেত্রীরাই শুধুমাত্র চলচ্চিত্রে এগিয়ে আসছেন, বাইরে থেকেও আসছেন, তবে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীকে এরকম পরিচালকের মতো একটি সিদ্ধান্ত গ্রহণকারী জায়গায় আসতে সাধারণত দেওয়া হয় না। তো এ কারণেই মূলত নারী নির্মাতার সংখ্যা কম বলে আমার মনে হয়। আর অর্থলগ্নির ব্যাপার যদি চলে আসে, বেশিরভাগ চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা দেখবো যে চলচ্চিত্র নির্মাতারা প্রশংসনীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। দেখেছি আমরা ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে তাদের বেশিরভাগ চলচ্চিত্র নির্মাণ হয়েছে এ পর্যন্ত। তো এক্ষেত্রে যদি বলা যায় যে প্রযোজকদের অর্থলগ্নি করা, নারী পরিচালকদের পেছনে প্রযোজকদের অর্থলগ্নির একটা ব্যাপার থেকেই যাচ্ছে যে তারা আসতে যাচ্ছে না। আর সমাজ কাঠামোর কথা যেটি বলেছি, আমাদের বেড়ে ওঠে একটি পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো। তো এরকম একটি জায়গায় মানে সীমাবদ্ধতা থাকবেই আসার ক্ষেত্রে। রক্ষণশীল সমাজ আমাদেরকে বারবার বাধা দেবেই এরকম জায়গাগুলোতে যাওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় যে আমাদের এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত, তা না হলে আমরা হয়তো বা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। ডক্টর গায়েন, যে আপনার কথা প্রসঙ্গে বলতে চাই যে আমাদের এই যে নারী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা উমেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে যেটা করা হয়েছে, সেটা আসলে করা কিন্তু এই জন্যই যে নারী নির্মাতার সংখ্যা বাড়ানো, তাদের অ্যাপ্রিসিয়েশন বাড়ানো, তাদের কাজের সঙ্গে আরও বেশি সংযুক্ত করা, তাদের এগিয়ে নেওয়া, সব মিলে বলা যায় যেটা করা কিন্তু এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা কিন্তু এই জন্যই। তো হচ্ছে যে আমরা যদি একটা জিনিস দেখি যে